আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। বিদায়ী সংবর্ধনা ছাড়া বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীরবে বঙ্গভবন থেকে বেরিয়ে রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠেছেন তিনি। এদিকে প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাফিজউদ্দিন আহমদ। সকাল 11:40 সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ ত্যাগ করেন হাফিজউদ্দিন। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এদিকে পদত্যাগের 2 দিন পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নীরবে বঙ্গভবন ত্যাগ করেছেন। কোনো বিদায়ী সংবর্ধনা ছাড়াই বঙ্গভবন ছাড়তে হয় তাকে। বিদায়ের সময় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের নিজ বাসভবনে ওঠেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শাহাবুদ্দিন নিয়ে এনসিপি ও কিছু রাজনৈতিক দলের অভিযোগ আমলে নেয়ার মতো কিছু দেখছে না সরকার। এই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। আগামী 6 মাস তার নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ ও পিজিআর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্বে ইস্তফা দেওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল। সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য সচিবালয়ে 9 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধীদের অভিযোগে আমলে নেয়ার মতো কিছু দেখছে না সরকার। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 6 মাস নিরাপত্তার জন্য থাকবে এসএসএফ পিজিআর। তার প্রোটেকশনের জন্য এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। লন্ডনে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের ফোন আলাপের কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এ ঘটনা, এমন ধারণার ভিত্তি নেই। এটি কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে, এই কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, কেউ যাতে অন্যায়ের শিকার না হন সেটিও নিশ্চিত করা হবে। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। দিনকে দিন আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়ছে সড়ক পরিবহনে। দিনের সবচেয়ে ব্যস্ত সময়ে গাড়ি চালাতে পারছেন না হাজারো সিএনজি চালক। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস, যার ফলে কমছে আয়, বাড়ছে অনিশ্চয়তা।
সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে 6 সদস্যের সংসার চলে আবুল কালামের, কিন্তু কয়েকদিন ধরে গ্যাসের সংকট বিপাকে ফেলেছে তাকে। 3:30টার সময় সিরিয়াল দিছি, এখন তো বাজে 6টার উপরে বাজতেছে। আমরা পাম্পের মুখে আস্তে আস্তে পাম্প বন্ধ করে দিছে। এখন মনে করেন 4 ঘন্টা গাড়ি চালাইছি, হয়তো 1500 টাকা মারছি। এখন 1200 টাকা মালিকের গাড়ির জমা। এখন খামু কি, আমরা থাকবো কি বেলে কি করবো, এই চিন্তা তো বাঁচি না। রাজধানীর শ্যামলীতে 4 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও মেলেনি গ্যাস। এরপর স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অপেক্ষাটা দীর্ঘ হয়েছে রাত পর্যন্ত। অন্য সিএনজি চালকদের অবস্থাও কম বেশি একই রকম। সিরিয়ালে স্যার পাই নাই গ্যাস, এখন তো গ্যাস শেষ। আমি তো গ্যাস না হলে গাড়ি চালাইতে পারবো না। আমাদের দাবি 6টা থেকে 9টা পর্যন্ত পাম্প খোলা রাখতে হবে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অনেকটা সময় চলে যাচ্ছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের চালকদেরও, যার প্রভাব পড়েছে আয় উপার্জনে। খুব একটা সুখকর নয় সিএনজি নির্ভর প্রাইভেট কার চালকদের অভিজ্ঞতাও। রাত 10টার সময় গেছি, ভোর 5টার সময় পাইছি। এই গ্যাস দিয়ে তো চলা যায় না, একটা ট্রিপ মারছি শেষ। আমি 3টার সময় সিরিয়াল দিছি কল্যাণপুরের ওই ব্রিজের নিচে থেকে। তা আমার ধারণা ছিল 6টা বাজে বন্ধ হয়ে যাবে, আমি 3 ঘন্টায় পাবো। ঠিক আছে, এখন যখন আমি কাছাকাছি মুখে চলে আসছি, এখন বন্ধ করে দিছে। সিএনজি স্টেশন ম্যানেজাররা বলছেন যোগান কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া যাচ্ছে না ভোক্তাদের। আগে যেভাবে ঢুকছিল তার থেকে একটু সংকট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে কমে যায় গ্যাস সরবরাহ, যার প্রভাব পড়ে সিএনজি স্টেশনগুলোতে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে গ্যাস সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। শতাধিক কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে। খাত সংশ্লিষ্টদের শঙ্কা, গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে কঠিন হবে রপ্তানির চাকা সচল রাখা। গ্যাসের অভাবে স্থবির শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘদিন ধরেই চলছে এই সংকট। তবে দুর্ঘটনায় মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর গ্যাস সংকট হয়েছে আরও তীব্র। বর্তমানে চাহিদার মাত্র 58% গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহের প্রায় 90% বস্ত্র ও তৈরি পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে। স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে যেখানে ন্যূনতম 10 PSIG চাপ প্রয়োজন, সেখানে অধিকাংশ কারখানায় পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 1.5 PSIG। কোনো কারখানায় গ্যাসের চাপ কমে নেমে যাচ্ছে 0.5 PSIG-তে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্যাসের অভাবে সারা দেশে অন্তত 120টিরও বেশি স্পিনিং মিলের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেলে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতেও বাড়ছে খরচ। বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। 10-এর উপরে PSI থাকার কথা, গ্যাসের প্রেশার, সেখানে এখন রানিং এই অবস্থায় আছে 1-এর আশপাশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেছে যে 70 থেকে 80%-এর মতো যেখানে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে আমরা হয়তো 30 থেকে 40% হয়তো বা লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল কিংবা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে শিপমেন্ট ডিলে হবে। শিপমেন্ট ডিলে হলে আমাকে আইদার এয়ার শিপমেন্ট করতে হবে অর ডিসকাউন্ট দিতে হবে। তো দুটোই আমার কিন্তু ক্ষতি। ডিসকাউন্ট দিলে হয়তো আমার কম যাবে, 25-30% হয়তো ডিসকাউন্ট দিয়ে আমি বেঁচে যাব, কিন্তু এয়ার শিপমেন্ট দিতে হলে দেখা যায় যে আমার টোটাল ভ্যালুর 50 থেকে 60% এয়ার ফ্রেট বাবদ চলে যায়। এদিকে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি পেট্রোবাংলা। জ্বালানি সংকটে প্রতিদিন শত কোটি টাকার ক্ষতির শিকার হচ্ছে দেশের শিল্প খাত। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে পূর্ণ উৎপাদনও যেতে পারছে না কারখানাগুলো। আর ঠিক সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের আস্থা হারাতে পারে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারে ভারত প্রসঙ্গ। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাকি শর্ত পূরণের আশ্বাস পেয়ে আপাতত রাজপথ ছেড়েছে ককরোচ জনতা পার্টি। 1 মাসেরও বেশি সময় ধরে আন্দোলনে উত্তাল দিল্লির যন্তর মন্তর এখন অনেকটাই শান্ত। তবে ভবিষ্যতে শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে সতর্ক বার্তা দিয়ে সরকারের প্রতি নজর অব্যাহত রাখার বার্তা দিয়েছেন সিজেপি নেতারা। টানা ৩৬ দিন প্রতিবাদী স্লোগানে মুখর থাকা যন্তর মন্তর এখন শান্ত। নেই কোনো কোলাহল, ফাঁকা রাস্তায় চলছে যানবাহন। নিরাপত্তার স্বার্থে এখনো আছে পুলিশি পাহারা। এই চিত্র দেখে কে বলবে একদিন আগেও বিক্ষোভে উত্তাল ছিল ঐতিহাসিক এই চত্বর? মেডিকেল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতে দীর্ঘ সময় ধরে চলে আসা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা আন্দোলন থেমেছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে। সেই সাথে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনে অংশ নেওয়া ছাত্র যুবাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার সহ বেশ কিছু শর্ত সরকার মেনে নেয়ায় আপাতত রাজপথ ছেড়েছে সিজেপি। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে। এছাড়াও তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। मुझे ये जिम्मेदारी दिया है और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी के अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। আন্দোলন সফল করতে যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানান, আন্দোলন খুব কঠিন ছিল। বলেন, এটি কেবলই শুরু, আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। जो पिछले 37 डेज में झेला, इट वाज रियली डिफिकल्ट. इट वाज नॉट इजी, not just for me but for all of our team, and most of all I would like to thank each and every supporter of the Cockroach Janata Party spread across India. This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go. এদিকে ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে সতর্কবার্তা দিয়েছে সিজেপি। হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকারের ওপর দেশের যুব সমাজ নজর রাখছে। এছাড়া 5 দফা শিক্ষা সংস্কার সনদ বাস্তবায়ন করবে সরকার, এমন প্রত্যাশার কথাও জানায় সিজেপি। গত জুনের শেষ দিকে ককরোচ পার্টির নেতৃত্বে দেশজুড়ে হওয়া শিক্ষার্থী আন্দোলনে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় পরিবর্তন আনতে বাধ্য হয় মোদী সরকার। বিশ্লেষকদের মতে, চাপের মুখে সিদ্ধান্ত না নেওয়ার জন্য পরিচিত নরেন্দ্র মোদীর জন্য এই পদত্যাগ ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। রাখি জেসমিন, চ্যানেল 24। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে বাড়তে পারে ওষুধের দাম, কেননা তখন ফ্রি পেটেন্ট সুবিধা পাবে না বাংলাদেশ। সম্ভাব্য এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশার আলো দেখাচ্ছেন একদল তরুণ গবেষক। তাদের কাছে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদের জৈব রাসায়নিক তথ্য ভাণ্ডার, যা ব্যবহার করে উদ্ভাবন করা যেতে পারে নতুন ওষুধ তৈরির ফর্মুলা। মোহাম্মদ শফিকের রিপোর্ট। জটিল কিডনি রোগ নিয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন কুমিল্লার আব্দুল বাতেন। 4 দিনে তাকে কিনতে হয়েছে 8,000 টাকার ওষুধ। জানালেন, সামর্থ্য না থাকায় সামনের দিনে হয়তো কমিয়ে দিতে হবে ওষুধ কেনা। সংকটের মাঝেও এদেশে এখনও মোটামুটি সাধ্যের মধ্যে ওষুধের দাম, কেননা স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকায় এখনও ওষুধ তৈরির পেটেন্ট বিনামূল্যে পায় বাংলাদেশ। কিন্তু নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ঘটলে অনেকটাই দাম বেড়ে যেতে পারে ওষুধের। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, গভর্নমেন্ট সবাই মিলেই একসাথে এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে প্যাটেন্ট রিলেটেড ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রিতে কি ইম্প্যাক্ট আসতে পারে সেটা নিয়ে তারা কনসার্ন, এবং তারা সেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে আশা জাগাচ্ছে বাংলাদেশি তরুণদের গবেষণা। 700 উদ্ভিদ থেকে প্রায় 63,000 ফাইটোকেমিক্যাল বা জৈব রাসায়নিক যৌগের সন্ধান পেয়েছে ডন অফ বায়োইনফরমেটিক্স নামে দেশীয় এক গবেষণা প্রতিষ্ঠান, যার প্রতিটি যৌগে লুকিয়ে আছে এক একটি সম্ভাব্য জীবন রক্ষাকারী ওষুধ। তো আমাদের এই ডেটাবেসটা সবচেয়ে বড় কার্যকারী জায়গা হচ্ছে এখানে, যে যখনই তাদের কম্পাউন্ড বা এই উপাদানগুলো দরকার হবে, তারা জাস্ট আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে দেন ড্রাগ ডিসকভারি শুরু করতে পারবে খুব দ্রুত। দেশের ফাইটোকেমিক্যাল যৌগের বড় এই সংকলনকে বিপুল সম্ভাবনাময় হিসেবে দেখছেন ফার্মেসি বিশেষজ্ঞরা।
এরই মধ্যে একাডেমিক গবেষণায় এই ডাটাবেজ ব্যবহার করছেন দেশের ৪৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতে এটি কাজে লাগিয়ে আবিষ্কার করা যেতে পারে নতুন নতুন ওষুধ তৈরির ফর্মুলা। এই ধরনের ডাটাবেজ নতুন ঔষধ আবিষ্কারের একটা প্রাথমিক ধাপ। যদি মানুষের উপযোগী এবং নিরাপদ ঔষধ হিসাবে ব্যবহার করতে চাই, ল্যাবরেটরি গবেষণা, প্রি ক্লিনিক এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমেই এইটাকে এস্টাবলিশ করতে হবে। দেশে ওষুধ শিল্পের বিস্তারে গবেষণায় আরও জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।